সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রসায়ন ও শক্তি এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে মাস্ট বি এসএসসি পরীক্ষায় একটি না একটি প্রশ্ন থাকেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আমরা আজকে এই অধ্যায়ে যে পাঠগুলো আলোচনা করবো আর যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে রাসায়নিক শক্তির উৎস, অর্থাৎ এখানে বন্ধন শক্তি এবং আন্তঃআণবিক শক্তি নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর সম্পর্কে হালকা আলোচনা করব। শক্তির পরিমাপের একক সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই পড়েছিলাম রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মধ্যে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ অর্থাৎ তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাপের পরিবর্তনের এখানে কিছু হিসাব নিকাশ আছে, অর্থাৎ বন্ধন শক্তি ভেঙে কিভাবে নতুন শক্তি গড়ার মাধ্যমে অতিরিক্ত তাপ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এখানে তাপ পরিবর্তনের হিসাব আমরা দেখাবো। রাসায়নিক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর কিভাবে করতে হয়, রাসায়নিক শক্তি থেকে কি বিভিন্ন শক্তি ব্যবহার কিভাবে করা যায়, রাসায়নিক শক্তি যথাযথ ব্যবহার, জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব, রাসায়নিক বিক্রিয়ার নেতিবাচক প্রভাব এবং ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার, এই টপিকস গুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে রসায়ন ও শক্তি। আসলে রসায়ন ও শক্তি এখানে মূল কথা হচ্ছে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া করে তখন সেখানে এক একটি মৌলের সাথে এক একটি মৌলের একটি বন্ধন হয়, সেখানে অণুর বন্ধন হতে পারে আবার পরমাণুর বন্ধন হতে পারে। যেমন দেখা যায় যে পরমাণুর সাথে পরমাণুর যে বন্ধন, যেমন হাইড্রোজেন বন্ধন, এটা কার সাথে কার, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের। হ্যাঁ, আবার দেখা যায় যে কোনো একটি যৌগে যেমন সোডিয়াম ক্লোরাইড এভাবে সোডিয়াম ক্লোরাইড এভাবে বিপরীতধর্মী আধারের সাথে তার একটি বন্ধন হয়। অর্থাৎ আমি যদি এখানে ক্যালাস গঠন করি তাহলে এখানে আসবে ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন। আবার এখানে হবে এদিকে আরো আছে বা এখানে সমতল হওয়ার কারণে আমি দেখাতে পারছি না, এখানে কি ভিতর ওই সাইডেও আছে এই সাইডেও আছে। অর্থাৎ এটাকে যদি আমরা এখানে আমরা দেখাই সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, আবার সোডিয়াম আয়ন আবার ক্লোরাইড আয়ন, আবার এখানে ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন, তার মানে এদিকেও কিন্তু বিপরীত আয়নগুলো আছে, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়ন, তার মানে এদিকেও কিন্তু বিপরীত আয়নগুলো আছে, আবার ওই পৃষ্ঠ আছে এই পৃষ্ঠে আছে। অর্থাৎ দেখো এখানে একটি যৌগের মধ্যে অণুগুলোর যে বন্ধন শক্তি সেই শক্তি বলে তারা থাকে, আর পরমাণুগুলোর মধ্যে বন্ধন শক্তি আকারেও থাকে। অর্থাৎ এখানে যখন মৌলগুলো যখন অন্য একটি একটি অণু যখন আরেকটি অণুর সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন যে উৎপাদগুলো উৎপন্ন হয় সেখানে বন্ধন ভাঙার পর নতুন করে যখন আবার উৎপাদ উৎপন্ন হয় তখন সেখানে আবার বন্ধন গড়ে। এই ভাঙা ওড়া থেকে নতুন করে শক্তি উৎপাদন হয়। আর আমরা আজকে সেই রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে শক্তি উৎপাদন হয় সে সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখো রাসায়নিক শক্তির উৎস। রাসায়নিক শক্তির উৎস দুইভাবে কোথা থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায়। যেমন দেখো একটি পরমাণুর সাথে একটি পরমাণু এখানে বন্ধনে আবদ্ধ থাকে, এই যে বন্ধনে আবদ্ধ থাকে সেটা হচ্ছে বন্ধন শক্তি। অর্থাৎ বন্ধন শক্তি হচ্ছে একটি পরমাণুর সাথে অন্য একটি পরমাণুর যে আকর্ষণ শক্তি সেটা হচ্ছে বন্ধন শক্তি। আর এর মধ্যে কিন্তু শক্তি নিহিত থাকে, অর্থাৎ এর মধ্যে নিহিত শক্তিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। আবার কোন একটি যৌগে একটি অণু আরেকটি অণু অর্থাৎ তাদের মধ্যে যে বন্ধনে আবদ্ধ থাকে সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। দেখো এখানে দেখা যায় সোডিয়াম ক্লোরাইড অণুগুলো যখন পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের বিপরীত আধানের ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণের কারণে একটি যৌগে অণুগুলোর মধ্যে যে বন্ধনে আবদ্ধ হয় সেটা হচ্ছে বা যে শক্তি বলে আবদ্ধ হয় সেই আকর্ষণ শক্তিকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। তাহলে দেখো এর মধ্যেও শক্তি নিহিত থাকে, এর মধ্যেও শক্তি নিহিত থাকে। তাহলে দেখো রাসায়নিক শক্তির উৎস দুই ধরনের, একটা হচ্ছে বন্ধন শক্তির মাধ্যমে আর একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তির মাধ্যমে। যখন এই বন্ধনগুলো ভাঙে অথবা এই যৌগের অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় তখন এখান থেকে শক্তি নির্গত হয়। অর্থাৎ কোনো অণু বন্ধন ভাঙতে হলে এখানে শক্তি দিতে হয়, অর্থাৎ সেটাকে বলা হয় প্রয়োজনীয় শক্তি। যখন নতুন করে আবার গড়ে তখন আবার শক্তি গড়ার পর অতিরিক্ত শক্তি হিসাবে তখন আবার নির্গত হয়, তখন সেখান থেকে আমরা তাপ শক্তির হিসাব করি। তাহলে আমরা এবার সিদ্ধান্ত নিতে পারি যে রাসায়নিক শক্তির উৎস দুই
দুই ধরনের, একটা হচ্ছে বন্ধন শক্তি আর একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এখন আমরা আলোচনা করি বন্ধন শক্তি। সাধারণত আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম 3 ধরনের বন্ধন শক্তি থাকে। একটি পরমাণু যখন আরেকটি পরমাণুর সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তখন সেটা হচ্ছে সমযোজী বন্ধন, সেই বন্ধন সেটার মধ্যে বন্ধন থাকে। আবার দেখা যায় যে একটি পরমাণু যখন ইলেকট্রন প্রদান করে, যখন অন্য পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তখন তাদের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানজনিত কারণে তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আবার দেখা যায় যে ধাতুগুলোর মধ্যে প্রত্যেকটা ধাতুর সাথে ধাতুর যে বন্ধন সেটা হচ্ছে ধাতব বন্ধন। অর্থাৎ 3 ধরনের বন্ধন বিদ্যমান, একটি হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটি হচ্ছে আয়নিক বন্ধন, আরেকটি হচ্ছে ধাতব বন্ধন। এই বন্ধনগুলোর মাধ্যমে তাদের বন্ধনের মধ্যে এক ধরনের শক্তি কি থাকে, নিহিত থাকে। এখন আমরা আলোচনা করব আন্তঃআণবিক শক্তি। আমরা জানি আয়নিক যৌগগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অণুগুলো তাদের বিপরীত আয়নগুলো পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে একটা আকর্ষণ, যে আকর্ষণের কারণে যে বন্ধনে আবদ্ধ হয় সেটা হচ্ছে আন্তঃআণবিক, বা যে শক্তি বলে বন্ধনে আবদ্ধ হয় সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এদের বিপরীতধর্মী আধানের কারণে এক একটা সোডিয়াম আয়নের চারদিকে দেখো একটা সোডিয়াম আয়নের চারদিকে 1টা 2টা 3টা 4টা, ওইদিকে একটা এদিকে একটা, মোট কটা থাকে 6টা। আবার প্রতিটা ক্লোরাইড আয়নের চারদিকে কয়টা সোডিয়াম আয়ন থাকে বিপরীতধর্মী আধান, দেখো 1 2 3 4, ওই পাশে একটা এই পাশে একটা, তাহলে মোট কথা 6টা। তাহলে দেখো প্রতিটি সোডিয়াম, মানে আমি যদি সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস হিসাব করি, তাহলে দেখো প্রতিটি সোডিয়াম ক্লোরাইডে, একটি সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসে প্রতিটি সোডিয়াম ধনাত্মক আয়নের সাথে অর্থাৎ ক্যাটায়নের চারদিকে ক্লোরাইডের 6টি বন্ধনে আবদ্ধ থাকে। আবার প্রতিটি ক্লোরাইড আয়নের চারদিকে সোডিয়ামের মানে অ্যানায়ন, প্রতিটি সোডিয়াম আয়নের চারদিকে অ্যানায়ন অর্থাৎ ক্লোরাইড আয়ন থাকে 6টি। আবার প্রতিটি ক্লোরাইড আয়নের চারদিকে ক্যাটায়ন অর্থাৎ সোডিয়াম আয়ন থাকে 6টি। তখন তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে হলে এই বন্ধনগুলো পরস্পর থেকে ভাঙতে হয়। আর এগুলো যেহেতু বিপরীত আধানযুক্ত আধানের সাথে বিপরীত আধানযুক্ত আয়নের সাথে যুক্ত থাকে, এই কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, আর এদের বন্ধন শক্তিও অনেক বেশি থাকে। অন্যদিকে সমযোজী অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকার কারণে এদের বন্ধন শক্তি থাকে অনেক দুর্বল। তাহলে দেখা যায় যে এই কারণে দেখা যায় যে সাধারণত আয়নিক যৌগের ক্ষেত্রে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে, আর সমযোজী যৌগের ক্ষেত্রে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। আর বন্ধন শক্তির বেলায় ভালো করে খেয়াল করবে 171 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো, সমযোজী অণুসমূহের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তির চেয়ে ভিন্ন অণুর ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি বেশি। অর্থাৎ একই মোলের ক্ষেত্রে, যেমন এটি একটি সমযোজী, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের সমযোজী বন্ধন, অর্থাৎ হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের যে শক্তি, আর এটিও কিন্তু সমযোজী বন্ধন HCl। এখানে হাইড্রোজেনের সাথে ক্লোরিন, দেখো এখানে একই ধরনের পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হলে তার বন্ধন শক্তি, অভ্যন্তরীণ শক্তি যা হবে, ভিন্ন বলের সাথে বন্ধনে আবদ্ধ হলে তার অভ্যন্তরীণ শক্তি কিন্তু বেশি হবে। এটিও একটু মাথায় রাখবা। অর্থাৎ 171 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় প্যারা লেখা আছে, একই পরমাণু দিয়ে উৎপন্ন সমযোজী অণুসমূহের আন্তঃআণবিক শক্তির চেয়ে দুটি ভিন্ন পরমাণু দিয়ে উৎপন্ন আন্তঃআণবিক শক্তি কি থাকে, বেশি থাকে। তাহলে দেখো, তাহলে এই যে পরমাণু, এই যে একটি রাসায়নিক বিক্রিয়া যখন অংশগ্রহণ করে তখন বন্ধন শক্তি দুইভাবে নিহিত থাকে। একটা হচ্ছে পরমাণুর সাথে পরমাণুর বন্ধন শক্তি, আর একটা হচ্ছে কোন একটি যৌগে অণুর সাথে অণুর, যেটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। এবার দেখো, এখন আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় শক্তি যখন রূপান্তর হয় তখন দেখা যায় যে বিক্রিয়ক বিক্রিয়া করলে যখন বন্ধনগুলো ভাঙে তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে তাপ শক্তি বা আলোক শক্তি তখন তার উপর প্রয়োগ করতে হয়। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কের উপর তাপ, আলো বা তোমার অগ্নিসংযোগ ইত্যাদি যদি শক্তি প্রয়োগ করা হয় তখন তাদের বন্ধনগুলো ভাঙে। বন্ধনগুলো ভেঙে তখন যখন আবার নতুন যৌগ সৃষ্টি হয় তখন আবার শক্তি রূপান্তরিত হয়। কখনো কখনো দেখা যায় যে তখন তাপ শক্তি হিসাবে রূপান্তরিত হয়, কখনো কখনো দেখা যায় তাপ শক্তির সাথে আলোক শক্তি হিসাবে রূপান্তরিত হয়, কখনো কখনো যান্ত্রিক শক্তি হিসাবে রূপান্তরিত হয়। যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি আতশবাজির মধ্যে যখন দহন করা হয়, মানে অগ্নি দেওয়া হয়, তখন আতশবাজির ভিতরে তাদের মধ্যে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিণত হয়, আলোক শক্তিতে পরিণত হয়, শব্দ শক্তিতে পরিণত হয় এবং যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। আবার দেখা যায় যে যখন আমরা
এই মোমের দহন করবো, মোম জ্বালাবো, বা আমরা মিথেন প্রাকৃতিক গ্যাসকে যখন অগ্নিসংযোগ করব তখন বাইরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে দেখা যায় যে আলোক শক্তি পরিণত হয়, আবার তাপ শক্তিও পরিণত হয়। তাহলে দেখা যায় যে একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়ার শুরুতে অর্থাৎ বিক্রিয়াগুলো যখন শক্তি দিয়ে বিক্রিয়া ঘটাতে হয় তখন রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে শক্তি উৎপন্ন হয়, এবং এই শক্তিগুলো উৎপন্ন হয় বিভিন্নভাবে, অর্থাৎ তাপ শক্তি হিসেবে রূপান্তরিত হয়, আলোক শক্তি হিসেবে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তি হিসেবে রূপান্তরিত হয়, শব্দ শক্তি হিসেবে রূপান্তরিত হয়, কখনো কখনো যান্ত্রিক শক্তি হিসেবে রূপান্তরিত হতে পারে। এই যে শক্তি পরিমাপের একক, শক্তি পরিমাপের একক আমরা কিভাবে হিসাব করব? যেমন সাধারণত শক্তি পরিমাপের একক সাধারণত ক্যালোরি হিসাবে হিসাব করা হয়, যাকে সংক্ষিপ্ত সিএল অথবা কিলো ক্যালোরি হিসাবে হিসাব করা যায়। আবার অনেক সময় জুল হিসাবে হিসাব করা যায় অথবা কিলো জুল হিসাবে হিসাব করা যায়। তার মানে ক্যালোরি কাকে বলে? আমরা ক্যালোরি বিশুদ্ধ পানিকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, অর্থাৎ 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। অথবা তুমি যদি 1 গ্রামের পরিবর্তে যদি 1000 গ্রাম বলো বা 1 কেজি, অথবা 1 কেজি বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কিলো ক্যালোরি। আবার আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। আবার দেখো জুল, জুল কাকে বলে? সাধারণত আমরা জানি তাপ শক্তি পরিমাপের একক হচ্ছে জুল, আর জুল হচ্ছে কাজের একক। আমরা জানি W=Fs, অর্থাৎ 1 জুল এখানে লিখতে পারি 1 নিউটন পূরণ 1 সেকেন্ড। অর্থাৎ কোন একটি বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, যদি বলের দিকে যদি সরণ যদি 1 মিটার হয়, তখন যে পরিমাণ কাজ বা শক্তি নিহিত হয় সেটা হচ্ছে 1 জুল। আর আমরা জানি 1 কিলো জুল সমান 1000 জুল। আবার অনেক সময় ক্যালোরি থেকে জুলও নেওয়া যায়, কি 1 ক্যালোরি ইকুয়াল টু 4.18 জুল। আমি আবার একটু ব্যাখ্যা করি। প্রথমে আমরা কি আলোচনা করছিলাম যে তাপ শক্তির একক দুইভাবে হিসাব করা হয়, সাধারণত ক্যালোরি কিলো ক্যালোরি অথবা জুল কিলো জুল। ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ পানি তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। অথবা 1000 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। আবার আমরা এখানে লিখতে পারি 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। এবার দেখো 1 জুল আমরা কাজের সংখ্যা থেকে লিখতে পারি W=Fs, অর্থাৎ কাজের একক হচ্ছে জুল, বলের একক হচ্ছে নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। অর্থাৎ 1 জুল কাকে বলে? কোন একটি বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুটির সরণ 1 মিটার হয়, তখন যে পরিমাণ কাজ বা শক্তি ব্যয়িত হয় তখন তাকে বলা হয় 1 জুল। আবার আমরা এটাও লিখতে পারি 1 কিলো জুল সমান 1000 জুল। অথবা আমরা এটাও লিখতে পারি ক্যালোরি থেকে জুলে আনতে হলে 1 ক্যালোরি সমান 4.18 জুল। এই এককগুলোই সাধারণত আমাদের শক্তি পরিমাপের একক হিসাবে ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব তাপের পরিবর্তনের ভিত্তিতে। আমরা অলরেডি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এই সম্পর্কে আলোচনা করেছিলাম যে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া কখন হয়? যখন কোনো রাসায়নিক বিক্রিয়ক বিক্রিয়া করে যখন উৎপাদ উৎপন্ন হয়, তখন উৎপন্ন হওয়ার পর অতিরিক্ত শক্তি যখন উৎপন্ন হয় তখন সেই শক্তিতেই উৎপাদের সাথে যুক্ত হয়, অর্থাৎ উৎপাদের সাথে যোগ আকারে আমরা হিসাব করি, তখন সেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আর যখন কোনো রাসায়নিক বিক্রিয়ক বিক্রিয়া করার পর উৎপাদ উৎপন্ন হয়, তখন যদি তাপ শোষিত হয়, অর্থাৎ তাপ আগের বিক্রিয়ার করার পর অর্থাৎ বিক্রিয়ার পূর্বে থেকে বিক্রিয়ার পরে তাপ শক্তি কমে যায়, অর্থাৎ ঠান্ডা হয়ে যায় বিক্রিয়াটি, তার উৎপত্তি স্থল যেখানে উৎপন্ন হয় সেখানে, তখন সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তাহলে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সাধারণত দেখা যায় যে বিক্রিয়ক পদার্থে বাইরে থেকে তাপ দিয়ে বিক্রিয়া করাইতে হয়, অর্থাৎ বাইরের দিকে শক্তি প্রয়োগ করে বিক্রিয়া করাতে হয়। বিক্রিয়ক বিক্রিয়া করার পর যখন উৎপাদ উৎপন্ন হয়, তখন দেখা যায় যে তখন যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি আবার রূপান্তরিত হয়। কখনো কখনো তাপ শক্তি, কখনো কখনো আলো শক্তি, কখনো কখনো শক্তি বেশি উৎপন্ন হয়, আবার কখনো কখনো শক্তি কম উৎপন্ন হয়। যদি শক্তি বেশি উৎপন্ন হয় তখন সেক্ষেত্রে এটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া, আর যখন শক্তি কম উৎপন্ন হয় তখন তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। আমরা
একটা উদাহরণ দিয়ে আরেকটু সহজ করে দেখাতে পারি, লক্ষ্য করুন। যেমন মিথেনকে অক্সিজেন দ্বারা যদি আমরা দহন করি, মিথেন যোগ অক্সিজেন দহন করলে বিক্রিয়া করে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড আর উৎপন্ন হয় জলীয় বাষ্প। এই ক্ষেত্রে এখানে হচ্ছে কার্বন কয়টা একটু বড় করে দেখাই। তাহলে মিথেন যোগ অক্সিজেন, এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে আমার অক্সিজেন হবে 2 2 2 4, তাহলে এখানে 2 দিয়ে দিতে হবে। তাহলে অক্সিজেন 2 2 4, 2 আর 2 4, হাইড্রোজেন হচ্ছে 4টা, কার্বন 1টা। তাহলে মিথেনকে অক্সিজেন দ্বারা পোড়াইলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। এখন লক্ষ্য করলে দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই ক্ষেত্রে মিথেনের মধ্যে কার্বনের সাথে এইভাবে 4টা বন্ধন থাকে, সমযোজী বন্ধন, আর এখানে অক্সিজেনের সাথে অক্সিজেনের এক বন্ধন থাকে, এটা হচ্ছে 2 মোল। আবার এখানে যখন কার্বন ডাই অক্সাইড লিখবো, এখানে এইভাবে তার বন্ধন শক্তি থাকে, প্লাস পানিতে এইভাবে থাকে অক্সিজেন, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন। অর্থাৎ এই যে দেখো এই বন্ধনগুলো কি হয়, ভাঙে, এই বন্ধনগুলো ভাঙার পর নতুন করে এই বন্ধন পড়ে। তাহলে এই যে এর মধ্যে এই বিক্রিয়ার মধ্যে এর মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিকে আমরা যদি E1 ধরি এবং উৎপাদের এই যে ভিতরে যে বন্ধনগুলো আছে, বন্ধনগুলোর টোটাল শক্তি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, সেটাকে আমরা যদি E2 ধরি, তাহলে দেখো লক্ষ্য করো, যদি এদিকে শক্তি থেকে এদিকে শক্তি বেশি হয় তাহলে দেখা যাচ্ছে অতিরিক্ত শক্তি কোথায়, লক্ষ্য করো আবার E1 এর শক্তি থেকে E2 শক্তি বেশি, তাহলে শক্তি এদিকে বেশি। তাহলে আমরা লিখতে পারি del S equal to E2 minus E1, অর্থাৎ যদি এদিকে শক্তি বেশি হয় এদিকে শক্তি যদি কম হয়, তাহলে লক্ষ্য করো, অর্থাৎ মোট অভ্যন্তরীণ শক্তি যদি এদিকে বেশি হয় আর এদিকে যদি অভ্যন্তরীণ শক্তি কম হয়, তাহলে অতিরিক্ত শক্তি কোথায় যোগ হবে, এখানে। আবার দেখো আমরা এখানে দেখি যোগ শক্তি, এটা হচ্ছে বিক্রিয়কের অণুগুলোর মধ্যে পরমাণুগুলোর বন্ধন শক্তি। এই বন্ধন শক্তি অভ্যন্তরীণ বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তিকে আমরা ধরলাম কি E1, আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তিকে আমরা ধরলাম E2। দেখো E1 ইজ গ্রেটার দ্যান যদি E2 হয়, অর্থাৎ বিক্রিয়কের বন্ধন শক্তি থেকে বা উৎপাদের বন্ধন শক্তি থেকে বিক্রিয়কের বন্ধন শক্তি যদি বেশি হয়, টোটাল বন্ধন শক্তি বেশি হয়, তাহলে আমরা এদিকে শক্তি ইকুয়াল করতে হলে, যেহেতু এদিকে শক্তি থেকে বেশি, লক্ষ্য করো যেহেতু এই শক্তি থেকে এই শক্তির মান বেশি, তাহলে দুইটা সমান হতে হলে, হ্যাঁ এখানে তীর চিহ্ন বা সমান চিহ্ন, তাহলে অতিরিক্ত শক্তি এখানে যোগ করতে হবে। অর্থাৎ এখানে তখন শক্তি কোনটা বেশি, এইটা শক্তি কম, এটা শক্তি বেশি, তখন ডেল এর মান হবে মাইনাস। আর ডেল এর মান মাইনাস হলে তখন সেটাকে বলা হয় তাপ উৎপাদী, অর্থাৎ তখন এই অতিরিক্ত শক্তিটা উৎপাদের সাথে যুক্ত হবে। আবার ডেল এস ইকুয়াল টু যদি E2 মাইনাস E1 হয়, এই ক্ষেত্রে যদি E1 স্মলার দ্যান E2 হয়, তাহলে দেখো এখানে কোনটা বড়, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বড় আর বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ছোট, তখন এটার মান হবে ধনাত্মক। অর্থাৎ ডেল এস এর মান ধনাত্মক হলে তখন তাকে বলা হয় তাপহারী। তাহলে দেখো ডেল এস ইকুয়াল টু মাইনাস হলে তখন কি হবে, তাপ উৎপাদী। তো কখন হবে, যখন বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি হবে, তখন দুটা সমান, এদিকে শক্তি সমান করতে হলে অতিরিক্ত শক্তি উৎপাদের সাথে যুক্ত হবে, তখন আমরা ডেল এস ইকুয়াল টু E2 মাইনাস E1 লিখতে পারি। সুতরাং আমরা এটার মান কম, এটার মান বেশি, বিয়োগ করলে তখন হবে মাইনাস, অর্থাৎ তাপ উৎপাদী বেশি। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস ইকুয়াল টু E8 এর মান যদি বেশি, অর্থাৎ উৎপাদের শক্তির পরিমাণ বেশি আর বিক্রিয়কের শক্তির পরিমাণ কম হয়, তাহলে অতিরিক্ত শক্তি কিন্তু এদিকে যোগ হবে, এদিকে যোগ হলে তখন এদিকের মানটা বেশি হবে, এদিকের মান কম হবে, তখন ডেল এস এর মান হবে প্লাস, অর্থাৎ ধনাত্মক। অর্থাৎ ডেল এস এর মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বলবো এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এস এর মান যদি ধনাত্মক হয় তাকে বলবো আমরা তাপহারী বিক্রিয়া। এবার তোমরা বইটা একটু লক্ষ্য করো, আমাদের
পাঠ হচ্ছে 8.1.2। এক্ষেত্রে দেখো ডেল এস ইকুয়াল টু উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ E2 মাইনাস বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি E1। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তার উপর আমরা ডেল এস এর মান নির্ণয় করি। এখানে দেখো 172 নম্বর পৃষ্ঠায় এখানে দুটি উদাহরণ দেওয়া আছে। যেমন কোন একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 15 কিলোজুল পার মোল, মানে প্রতি এক মোলের জন্য 50 কিলোজুল প্রতি মোলের জন্য। এক একটা বন্ধনকে বলা হয় এক এক মোল। যেমন এখানে দেখো 1 2 3 4, এখানে বলা হয় এটাকে 4 মোল। দেখো এখানে দুইটা বন্ধন মিলে একটা মোল, তাহলে এখানে বলে এটা বলে 2 মোল। দেখো এখানে একটা মোল, এখানে একটা মোল, এখানে বলা হয় 2 মোল সিও বন্ধন, এটাকে বলা হয় 4 মোল সিএস বন্ধন। এটাকে বলা হয় 4 মোল সিএস বন্ধন। এটা কিভাবে বলা হয়? এটাকে বলা হয় 2 মোল অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন বন্ধন। এক একটা মোল, যদিও এটা বন্ধন দ্বিসংখ্যক, বন্ধন দুইটা কারণ হচ্ছে অক্সিজেন যদি 2 তো এখানে ডাবল বন্ড, তার মানে এটা 1 মোল, তাহলে এটা মোট কম মোল 2 মোল। এখানে এটা 1 মোল, এটা 1 মোল, তাহলে মোট এখানে কম মোল 2 মোল, এটাও 1 মোল, এটা 1 মোল, 2 মোল, এখানে 2 মোল, মোট কম মোল 4 মোল। এভাবে আমরা মোল হিসাব করি। তাহলে এক একটা মোলে এখানে বলছে অভ্যন্তরীণ শক্তি 50 কিলোজুল পার মোল। অর্থাৎ যদি এখানে অভ্যন্তরীণ শক্তি যদি লক্ষ্য করো, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 50 কিলোজুল পার মোল, আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 20 কিলোজুল পার মোল। তাহলে দেখো কোনটা শক্তি বেশি, খেয়াল করো। এখানে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। তাহলে আমরা ডেল এস ইকুয়াল টু লিখতে পারি E2 মাইনাস E1 সমান এটা থেকে এটা বিয়োগ করলে কত, মাইনাস 30 কিলোজুল পার মোল। তাহলে মাইনাস হওয়ার কারণে এটি কি, তাপ উৎপাদী বিক্রিয়া। অন্যভাবে পরেরটা লক্ষ্য করো। তাপহারীর ক্ষেত্রে দেখো বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 70 কিলোজুল। তাহলে বিক্রিয়কের হলো 70 কিলোজুল, E1 ইকুয়াল টু 70 কিলোজুল পার মোল। পরে E2 ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি 80 কিলোজুল পার মোল। তাহলে ডেল এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, E2 মাইনাস E1, তার মানে 80 মাইনাস 70 কিলোজুল পার মোল সমান 10 কিলোজুল পার মোল। তাহলে দেখো এখানে 10টা কিভাবে বের হলো, ধনাত্মক, তার মানে এটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাহলে দেখো এটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয় আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যদি কম হয়, তাহলে অতিরিক্ত শক্তি যোগ হবে বিক্রিয়কের উৎপাদের সাথে, অর্থাৎ ডেল এস ইকুয়াল টু মাইনাস হবে, তখন সেটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আবার কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি কম হয় আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয়, তখন সেক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত শক্তি কোথায় যোগ হবে, বিক্রিয়কের সাথে, অথবা উৎপাদ থেকে অতিরিক্ত শক্তি বিয়োগ হবে, তখন ডেল এস ইকুয়াল টু হবে ধনাত্মক, অর্থাৎ তখন তাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। এভাবে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াকে হিসাব করতে পারি। তাহলে এবার আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ডেল এস এর মান সবসময় হয় ঋণাত্মক। এই ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াকে 3 ভাবে লেখা যায়, তোমাদের বইতে অবশ্য 2 ভাবে লিখছে। 173 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করো। এখানে মিথেনকে অক্সিজেন দ্বারা দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। এখানে দেখা যায় যে 890 কিলোজুল তাপ অতিরিক্ত পরিমাণ যুক্ত হয়। তার মানে এখানে ডেল এস ইকুয়াল টু এটাকে এভাবেও লেখা যায়, মিথেন যোগ অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড যোগ পানি যোগ এখানে 890 কিলোজুল যোগ আকারে লেখা যায়। অথবা এটাকে এভাবেও লেখা যায়, মিথেন যোগ অক্সিজেন সমান কার্বন ডাই অক্সাইড যোগ পানি, এখানে এভাবে লেখা হয়, এভাবে বিক্রিয়া এটি। তাহলে এটা 3 ভাবে লেখা যায়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াকে কিভাবে লেখা যায়, 890 কিলোজুল পার মোল, এভাবে লেখা যায়। আবার এভাবে লেখা যায় CH4 প্লাস 2 অক্সিজেন মাইনাস 890 কিলোজুল পার মোল। এখানে দহন কার্বন ডাই অক্সাইড প্লাস 2 পানি, এভাবে লেখা যায়। আবার এভাবে লেখা যায় মিথেন যোগ অক্সিজেন দহন কার্বন ডাই অক্সাইড যোগ পানি, এখানে এভাবে দিয়ে ডেল এস ইকুয়াল টু লেখা যায় মাইনাস 890 কিলোজুল পার মোল।
অর্থাৎ কিলোজুল পার মোল। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ার তাপ উৎপাদী বিক্রিয়াকে আমরা তিন ভাবে লিখতে পারি। এভাবে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপন্ন অতিরিক্ত শক্তি উৎপাদের সাথে যোগ করে, অথবা যে পরিমাণ শক্তি উৎপাদনের যোগ হলো সেটা বিক্রিয়ক থেকে বিয়োগ করে, অথবা ডেল এস ইকুয়াল টু মাইনাস কে। ঠিক একইভাবে তাপহারী বিক্রিয়াকেও আমরা তিন ভাবে লিখতে পারি। এক, উৎপাদের সাথে শক্তি, এখানে ভুল দেওয়া আছে, এখানে হবে এই যে 63.95 যে উৎপাদের সাথে যোগ দেওয়া আছে এটা হবে বিক্রিয়কের সাথে, অর্থাৎ বিক্রিয়াটা এইভাবে হবে চুনা পাথরের সাথে, না এটাও কোনো তাপ উৎপাদী, সরি এটা তাপ উৎপাদী, এটাও তাপ উৎপাদী। তাহলে এবার নিচেরটাও তাপ উৎপাদী দেওয়া আছে, দেখো ক্যালসিয়াম অক্সাইড যোগ পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানেও 63.95 কিলোজুল পার মোল মানে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, এভাবেও লেখা যায়, বা 63.95 কেও বিক্রিয়ক থেকে বিয়োগ করেও লেখা যায়, অথবা ডেল এস ইকুয়াল টু মাইনাস 63.95 কে লেখা যায়। তাহলে তাপহারী বিক্রিয়া আমরা কাকে বলে সেটা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া করার পর যখন উৎপন্ন হয় অতিরিক্ত শক্তি, তখন কোথায় শক্তি বেশি উৎপন্ন হয় উৎপাদে, তখন শক্তির পরিমাণ কি হয়, অর্থাৎ E2 এর মান বেশি হয়, E1 এর মান কম হয়, সেক্ষেত্রে আমরা E2 থেকে E1 বিয়োগ করলে তখন ডেল এস ইকুয়াল টু ধনাত্মক পাই। এই ক্ষেত্রে দেখো 174 নম্বর পৃষ্ঠায় আমরা যখন ঝিনুক খোসা মানে ঝিনুকের খোলস বা শামুকের খোলসকে একসাথে করে যখন আমরা উত্তপ্ত করব, আমরা জানি ঝিনুক এবং শামুকের খোলসের মধ্যে একটি যৌগ থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তখন এটাকে উত্তপ্ত করলে, তখন ক্যালসিয়াম কার্বনেট যেটি ঝিনুক বা শামুকের খোলসের মধ্যে থাকে তাকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এবং এই বিক্রিয়া দেখা যায় এখানে বন্ধন শক্তি ভাঙার পর এখানে বন্ধন শক্তি, অর্থাৎ এখানে মোট অভ্যন্তরীণ শক্তি E1 আর এখানে মোট অভ্যন্তরীণ শক্তি E2 হিসাব করলে দেখা যায় যে এখানে E1 smaller than E2 হয়, অর্থাৎ এখানে এই মান থেকে এই মান বেশি হয়। তাহলে অতিরিক্ত শক্তি কোথায় যোগ হবে, বিক্রিয়কের সাথে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যোগ, তখন আমার এই অতিরিক্ত শক্তি যোগ হবে কত, 176.8 কিলোজুল পার মোল সমান ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড, এভাবে লেখা যায়। অথবা এটাকে এভাবে লেখা যায়, ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে তখন এখানে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড, এখানে মাইনাস লেখা যায় 176.8 কিলোজুল পার মোল, এভাবে লেখা যায়। আবার এভাবে লেখা যায় ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড, এখানে সেমিকোলন দিয়ে ডেল এস ইকুয়াল টু লেখা যায় 196.8 কিলোজুল পার মোল। তাহলে দেখো তাপ উৎপাদীকে যেভাবে তিন ভাবে লেখা যায়, তাপহারী বিক্রিয়াকেও এইভাবে তিনভাবে লেখা যায়। আর তাপ উৎপাদীর ক্ষেত্রে সবসময় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম হয়। আর তাপহারীর ক্ষেত্রে সবসময় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কম হয়, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা ডেল এস ইকুয়াল টু E2 মাইনাস E1 করলে তখন ক্যালকুলেশন করলে আমাদের তখন ডেল এস এর মান হয় ধনাত্মক তাপহারীর ক্ষেত্রে, আর তাপ উৎপাদীর ক্ষেত্রে হয় ঋণাত্মক। আশা করি 174 নম্বর পৃষ্ঠায় এ পর্যন্ত তোমাদের মোটামুটি ক্লিয়ার ধারণা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব বন্ধন শক্তি থেকে কিভাবে ডেল এস এর মান ধনাত্মক অথবা ঋণাত্মক বের করা যায়, অর্থাৎ বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া, আর এই বিক্রিয়ায় কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তা আমরা বন্ধন শক্তির হিসাব থেকে আমরা এখন বের করে দেখাবো। লক্ষ্য করো, তার জন্য তোমাদের এই যে বইতে যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা সম্পর্কে ধারণা দিতে হবে, অথবা পরীক্ষা যদি প্রশ্ন আসে বন্ধন শক্তি সম্পর্কে দিয়ে দেওয়া হয়। তারপরে আমি মনে করি তোমাদের বন্ধন শক্তিগুলো যদি তুমি কোন বন্ধন শক্তির প্রতি, এগুলো কিন্তু প্রতি মৌলের জন্য সিএস এক একটা মৌলের জন্য কত কিলোজুল করে, হ্যাঁ, তার মধ্যে অভ্যন্তরীণ শক্তি নিহিত, এটা যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে অনেক ভালো হয়, কারণ এখান থেকে অনেক সময় অবজেক্টিভ আকারেও আসে। যদিও সৃজনশীল প্রশ্ন আসলেও দিয়ে দেওয়া হয় কোনটা বন্ধন শক্তি কত, তারপরে আমি সাজেস্ট করব অবশ্যই যেন তোমরা এই বন্ধন শক্তির মানগুলো মুখস্থ করে রাখো। তাহলে এখন আমরা আলোচনা করব এই বন্ধন শক্তি থেকে এই যে তাপের পরিবর্তনের হিসাব কিভাবে হিসাব করতে হয়। যেমন আমি এখানে একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই।
যেমন ইথেন C2H6, ইথেনকে অক্সিজেন দ্বারা দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প। এখন এটার ড্যালেস ইকুয়াল টু হোয়াট, ড্যালেসের মান কত, অর্থাৎ এটা তাপ উৎপাদী না তাপহারী বিক্রিয়া তা তোমাকে দেখাইতে হবে আর ড্যালেসের মান দেখাইতে হবে। লক্ষ্য করো, প্রথমে আমরা প্রথম কাজ হচ্ছে এ ধরনের পরীক্ষা, যেমন এটা পরীক্ষা প্রশ্ন আকারে আসলো উদ্দীপকে। এখন উদ্দীপকে যখন প্রশ্নটা দিয়ে দিল, বললো যে এই বিক্রিয়ায় গ নাম্বার প্রশ্ন হচ্ছে ড্যালেসের মান নির্ণয় করো, অথবা বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপহারী তা নির্ণয় করে দেখাও। তখন তোমাকে প্রথম কাজ করতে হবে বিক্রিয়াটি সমতা করতে হবে। তো বিক্রিয়াটি সমতা করলে দেখো এখানে কার্বন হচ্ছে 2টা, তোমাকে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে দিলে হাইড্রোজেন হচ্ছে কয়টা, 6টা, তাহলে হাইড্রোজেন এখানে 3 দিয়ে দিলাম, তাহলে হাইড্রোজেন 6টা হলো। এবার আমার অক্সিজেন কয়টা, অক্সিজেন এখানে হচ্ছে 3টা আর এখানে হচ্ছে 4টা, 4 আর 3 কয়টা, 7টা, তাহলে অক্সিজেন 7টা মিলানোর জন্য আমি এটাকে এইভাবে লিখতে পারি 7/2, তাহলে আমাদের মিলে যাবে। দেখো 2 2 কাটা গেলে অক্সিজেন 7টা। এবার আমরা এটাকে, এটা হলো আমাদের প্রথম কাজ, অর্থাৎ আমাদের প্রথম কাজটা করতে হবে সমতা মিলাতে হবে। এবার দ্বিতীয় কাজ, আমাদের এই বন্ধনগুলো ভেঙে দেখাতে হবে। যেমন আমি এই বন্ধনগুলো, এইটাকে যদি গাঠনিক সংখ্যা তাকে দেখাই, কার্বন হচ্ছে 2টা, 1 2, হাইড্রোজেন হচ্ছে 6টা, 1 2 3 4 5 6, 1 1 1 1 1 1। লক্ষ্য করো, দেখো কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন হচ্ছে 6টা, প্লাস এইটা হচ্ছে আমরা অক্সিজেন, আমরা জানি অক্সিজেনের বন্ধন হচ্ছে, অক্সিজেন যোজনী হচ্ছে 2, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, তাহলে এখানে হবে 7/2 উৎপাদ। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের এখানে হলো অক্সিজেন, এখানে হলো অক্সিজেন, কমন 2 মোল, প্লাস আর এখানে হচ্ছে এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন। তাহলে এবার লক্ষ্য করো, এখানে বিক্রিয়া যখন, এখানে কিন্তু এটা তীর চিহ্ন, ছোট করে দিই, কিন্তু অ্যারো, ঠিক আছে। এখন দেখো ইথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বা পানি। তাহলে এখানে দেখো মোট, দেখো এখানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে লক্ষ্য করলে দেখো যেখানে যে কার্বন হাইড্রোজেন বন্ধন, এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন সব কিছু কিন্তু এখানে দেখো নতুন করে কোনো কার্বন হাইড্রোজেন বন্ধন নাই, তার মানে এখানে সবগুলো বন্ধন ভাঙে। তাহলে কয়টা বন্ধন ভাঙে, দেখো এখানে 1 মোল 2 মোল 3 মোল 4 মোল 5 মোল 6 মোল, তাহলে এখানে 6 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন, কমা আবার দেখো কার্বন কার্বন বন্ধন এখানে আছে, দেখো এখানে কোনো কার্বন কার্বন বন্ধন নাই, তাহলে লিখবো কমল 1 মোল, 1 মোল কার্বন কার্বন বন্ধন, কমা। তারপরে এগুলো আমরা, এটা আমরা মুছে নিই, আমরা পরে আমাদের, এখন আমরা আলোচনা করতেছি তাপ পরিবর্তনের হিসাব, এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে বাকিগুলো আমরা দেখে পাঠ দেখে দেখে আমরা আলোচনা করব। তাহলে দেখো, তাহলে গেল কার্বন কার্বন। এবার দেখো অক্সিজেন অক্সিজেন বন্ধন কিন্তু এদিকে নাই, তাহলে এখানে কমল 7/2 মোল অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙে। কেমন ভাঙে আমি আবার লক্ষ্য করো, সবসময় এই অঙ্কগুলি হিসাব করার সময় সবসময় বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে লক্ষ্য করবা। দেখো এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন, এখানে 1 মোল 2 মোল 3 মোল 4 মোল 5 মোল 6 মোল, কিন্তু দেখো এখানে কোনো কার্বন হাইড্রোজেন বন্ধন নাই, তার মানে সবগুলো বন্ধন ভেঙে গেছে। আবার এখানে কার্বন কার্বন বন্ধন, এখানে 1 মোল আছে, দেখো এখানে কোনো কার্বন কার্বন বন্ধন নাই, তার মানে এই বন্ধনটাও ভেঙে গেছে, তাহলে 1 মোল বন্ধন ভাঙছে। অক্সিজেন অক্সিজেন বন্ধন এখানে দেখো আছে, এখানে কিন্তু নাই, তার মানে 7/2 সবগুলো বন্ধন ভেঙে গেছে, ঠিক আছে। সুতরাং বন্ধন ভাঙতে সাধারণত বন্ধন ভাঙতে শক্তির প্রয়োজন হয়, তাহলে আমরা দেখব প্রয়োজনীয় শক্তি সমান, তাহলে দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন প্রতি মোলের জন্য কত আমাদের এখানে দেওয়া আছে 414, তাহলে 414 কিলো জুল, ঠিক আছে, ইন্টু কত 6, এটা হচ্ছে প্রতি মোলের জন্য, 1 মোলের জন্য, তাহলে মোট আমার 6 মোল, 6 যোগ, এবার আমরা এটা আলোচনা করব কার্বন কার্বন। কার্বন কার্বন আমাদের বন্ধন হচ্ছে 344, তাহলে 344 কিলো জুল ইন্টু
আমাদের এখানে কয়টা মোল? 1 মোল, তাহলে 1 আর লেখার দরকার নেই, 1 মোল যোগ, তারপরে অক্সিজেন অক্সিজেন বন্ধন, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন বন্ধনের মান হচ্ছে কত? 498, তাহলে 498 কিলো জুল ইন্টু কমল 7/2 মোল। এবার আমরা হিসাব করবো। এটা হচ্ছে কার জন্য? কার্বন হাইড্রোজেন 6 মোলের জন্য, প্রতি মোল তো এটা দেওয়া আছে। এটা হচ্ছে কার্বনের জন্য, কার্বন কার্বন 1 মোলের জন্য, এখানে গুণ 1 আর লেখার দরকার নেই, আর এখানে হচ্ছে 7/2 মোলের জন্য। এবার আমরা হিসাব করি, 414 গুণ 6, 414 গুণ 6, 2 4 8 4, 2 4 8, 2 4 8 4 এত কিলো জুল, প্লাস 344 কিলো জুল, প্লাস আগে হচ্ছে 7/2 7/2 সমান গুণ 498 সমান 1743 কিলো জুল। তাহলে এবার তিনটা যোগ করি, প্লাস 300 সরি, তাহলে 1 7 4 3 1743 প্লাস 344 প্লাস 2484 2484, তাহলে হয় 4571 কিলো জুল। এই টোটাল এই বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি। এবার আমরা কি করব, আবার এখানে নিচে লিখি, এখানে দেখো এইটা হচ্ছে 1 মোল, এটা 1 মোল, যদিও বন্ধন দুইটা হোক, তাদের যোজনীর কারণে বন্ধন দুইটা, তাহলে 1 মোল 1 মোল 2 মোল, তার দ্বিগুণ 4 মোল, 4 মোল কার্বন অক্সিজেন কমা, আর এখানে 1 মোল এখানে 2 মোল, তার 3 গুণ 6 মোল, 6 মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন গড়ে। সুতরাং বন্ধন গড়তে নির্গত শক্তি সমান। এবার দেখো, এখন আমরা এই 4 এক একটা কার্বন অক্সিজেন বন্ধনের মান কত? কার্বন অক্সিজেন বন্ধন হচ্ছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড হচ্ছে 724, তাহলে 724 কিলো জুল ইন্টু এখানে মোট কমল 4 মোল যোগ হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে, অক্সিজেন হাইড্রোজেন হচ্ছে 464 কিলো জুল ইন্টু কত? 3 দুগুণে 6, মোট 6 মোল। এবার আমরা হিসাব করি, 724 গুণ 4 2896 কিলো জুল, প্লাস 464 গুণ 6 সমান 2784 কিলো জুল। এবার দুইটা যোগ করি, যোগ 2896 সমান 5680 কিলো জুল। এবার দেখো আমাদের প্রয়োজনীয় শক্তি কিন্তু আমার এদিকে শক্তি বেশি, এদিকে শক্তি কম। সুতরাং ডেল এস ইকুয়াল টু, সবসময় এদিকে শক্তি থেকে এদিকে শক্তি বিয়োগ করবো, আর ওটা ছিল অভ্যন্তরীণ শক্তি, আর বন্ধন ভাগ করার ক্ষেত্রে সবসময় এদিক থেকে আমরা এদিকটা বিয়োগ করবো। তাহলে এখানে আমাদের টোটাল কত? বিক্রিয়কটা হচ্ছে 4571 কিলো জুল বিয়োগ 5680 কিলো জুল। আমি আবার বলি, আমরা এখানে কিন্তু বন্ধন ভাঙা গড়াটা হিসাব করছি। বন্ধন ভাঙা গড়ার ক্ষেত্রে সবসময়
এই বিক্রিয়ক থেকে উৎপাদিত বিয়োগ করতে হবে। আর অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে সবসময় মোট অভ্যন্তরীণ শক্তি E2 থেকে E1 বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে। আর ভাঙা গড়া শক্তির ক্ষেত্রে এভাবে হিসাব করতে হবে। তাহলে আমরা মাইনাস 4 5 7 1 1109, তাহলে এখানে হবে মাইনাস 1109 কিলোজুল। এইটাই হচ্ছে আমাদের ড্যালেসের মান। এভাবে আমাদের এই ড্যালেসের মান হিসাব করতে হবে। যেহেতু ড্যালেসের মান কি আসলো মাইনাস, সুতরাং বিক্রিয়াটি কি বিক্রিয়া? তাপোৎপাদী বিক্রিয়া। আর বিক্রিয়ার তাপের পরিমাণ হচ্ছে অতিরিক্ত 1109, অর্থাৎ বিক্রিয়াটি উৎপাদের সাথে 1109 শক্তি হিসাবে নির্গত হবে। এভাবে হিসাব করতে হবে। আবার একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের এই ধরনের তাপ শক্তির পরিমাণ বের করতে হলে প্রথম কাজ হচ্ছে আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সমতাকরণ করতে হবে, তৃতীয় কাজ হচ্ছে এখানে বন্ধন ভাঙা গোড়াগুলো দেখা দিতে হবে, আর চতুর্থ কাজ হচ্ছে ভাঙা গড়ার পর এবার এই বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে লক্ষ্য করে দেখা দিতে হবে কোনগুলো ভাঙছে কোনগুলো ঘটছে। যদি কোনো আমরা আরেকটা অঙ্ক দেখাবো এখন, সেখানে তোমরা আরেকটা ক্লিয়ার হয়ে যাবে। তখন কমল ভাঙছে কমল ঘটছে সেটা হিসাব করে প্রতি মোলের জন্য কত সেটা চার্ট থেকে দেখে আমরা তত মোল গুণ করে আমরা এই ভাঙার এই বিক্রিয়কের শক্তি থেকে উৎপাদের মানে বন্ধন ভাঙার শক্তি থেকে বন্ধন করার শক্তি বিয়োগ করে আমরা ড্যালেসের মান পেলাম। ঠিক আছে, এইভাবে তোমাকে হিসাব করতে হবে। তো আমরা আরেকটা অঙ্ক দেখাচ্ছি যেটা তোমাদের বইতে আছে, বই নিয়ম অনুসারে না করে আমরা এভাবে করব। তো লক্ষ্য করো, এটা একটু তুলে নিতে পারো, আর বাকি দুইটা আমি আরো দুইটা হোমওয়ার্ক দিয়ে দিই। লক্ষ্য করো, এখানে আমাদের ছিল মিথেন যোগ ক্লোরিন CH4, এটা তোমাদের বইতে দেওয়া আছে, এইভাবে লিখবা। উৎপন্ন হয় মিথাইল ক্লোরাইড CH3Cl প্লাস HCl, অর্থাৎ এখানে এটার নাম হচ্ছে মিথেনের সাথে ক্লোরাইড বিক্রিয়া করলে উৎপন্ন হয় মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন, মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোমিথেন এবং হাইড্রোজেন ক্লোরাইড। তো প্রথম কাজ হচ্ছে সমতা মিলানো, আমাদের এটা অলরেডি সমতা মিলানো আছে। তাহলে এটা আমরা ভাঙা দেখাবো। এখানে 1 2 3 4টা, এখানে হচ্ছে ক্লোরিনের সাথে ক্লোরিন বন্ধন, এখানে হচ্ছে কার্বন হচ্ছে হাইড্রোজেন 1টা 2টা 3টা, আর এখানে হচ্ছে ক্লোরিন 1টা, আর হচ্ছে HCl। এটা একটু দেখিয়ে দিই। দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন 4টা, 1 2 3 4, কার্বনের যোজনী 4, ক্লোরিন 1, আমরা জানি ক্লোরিনের যোজনী 1, এই কারণে বন্ধন 1। মৌলগুলো যত তার যোজনী তত হবে চারদিকে বন্ধন। এখানেও কার্বনের যোজনী 4, দেখো এই হাইড্রোজেন হচ্ছে 1 2 3, ক্লোরিন 1, আর হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, মাঝখানে একটা বন্ধন দিলাম। এবার দেখো, এবার বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে লক্ষ্য করো। দেখো এখানে এই বন্ধন এই বন্ধন এই বন্ধন, এখানে এই বন্ধনগুলো রয়ে গেছে, ভাঙে নাই। তার মানে এখানে শুধু এই বন্ধনটা ভাঙছে। দেখো শুধু এই বন্ধনটা ভাঙছে। তাহলে এখানে 1 মোল CH বন্ধন, এখানে 1 মোল CH বন্ধন, কমা দেখো এখানে CH বন্ধন আছে, এদিকে নাই। তার মানে 1 মোল Cl বন্ধন ভাঙে। ওকে, সুতরাং বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি সমান। এবার দেখো, আবার দেখো এখানে দেখো CH বন্ধন তিনটেই কিন্তু রয়ে গেছে। তার মানে এখানে শুধু এই বন্ধনটা ভাঙে। আমি এই কারণে ব্র্যাকেট দিয়ে দেখালাম। ঠিক আছে, দেখো 1টা 2টা 3টাই কিন্তু রয়ে গেছে। তার মানে শুধু এই বন্ধনটা ভাঙে, এই কারণে 1 মোল ভাঙে। আর এখানে CH বন্ধন এদিকে নাই, তার মানে 1 মোল বন্ধন ভাঙে। তার মানে 1 মোল CH বন্ধনের মান কত? 414 কিলোজুল ইনটু 1 আর লেখার দরকার নেই। ক্লোরিন হচ্ছে কত? CL হচ্ছে 244 কিলোজুল। তাহলে সমান 414 যোগ 244 সমান 658 কিলোজুল। এটা হচ্ছে বন্ধন ভাঙার জন্য।
এবার আবার এখানে দেখো এই এটা কিন্তু আগের মতো রয়ে গেছে, তার মানে এটা পড়ে 1 মোল CCl বন্ধন কমা এটাও কিন্তু পড়ে 1 মোল HCl বন্ধন গড়ে। সুতরাং বন্ধন গড়তে নির্গত শক্তি সমান CCl হচ্ছে 326 কিলো জুল প্লাস HCl হচ্ছে 431 কিলো জুল। তাহলে 326 যোগ 431 যোগ 431 তাহলে 757 কিলো জুল। সুতরাং তাপের পরিবর্তন সব সময় আমরা কোথা থেকে বিয়োগ করব? বন্ধন ভাঙার শক্তি থেকে, মানে এদিকে শক্তি থেকে এদিকে শক্তি বিয়োগ করব। তাহলে 658 কিলো জুল মাইনাস 757 কিলো জুল সমান মাইনাস -99 কিলো জুল। তার মানে এই বিক্রিয়া কি বিক্রিয়া? তাপ উৎপাদ বিক্রিয়া, এবং উৎপন্ন তাপের পরিমাণ হচ্ছে 99 কিলো জুল। এভাবে তোমাকে হিসাব করতে হবে। আর তোমাদেরকে 2-3টা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলো 2টা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলো বাসায় একটু বের করে দেখাবা, আমি আগামী ক্লাসে একটু দেখবো। তাহলে এটা তোমরা উঠে নাও। আর 2টা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আমি গাঠনিক সংকেত উল্লেখ করেও দিয়ে দিব। দেখো, সালফার ডাই অক্সাইড যোগ অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড। তাহলে সমতা মিলাইলে এখানে হবে 2, এখানে হবে 2। এটাকে গাঠনিক সংকেত হিসাবে দেখাতে পারি আমরা। সালফার এই হলো অক্সিজেন, এই হলো অক্সিজেন, ঠিক আছে? এটা হচ্ছে 2 মোল। আর অক্সিজেন দেখাতে পারি O ডাবল বন্ড O। আর এখানে দেখাতে পারি সালফার এই হলো একটা, এইভাবে দেখাইলেও হবে 2টা, এই হলো 3টা, ঠিক আছে? তাহলে এখানে দেখাতে পারি 2 মোল। তাহলে দেখো এখানে দেখো সালফার অক্সিজেন কিন্তু এখানে কম মোল 2 মোল। খেয়াল করো, সালফার অক্সিজেন এখানে 1-2 মোল আছে। তাহলে দেখো এখানে মোট কম মোল, লক্ষ্য করো 1-2, এখানে মোট কম মোল দেখো 1 মোল 2 মোল, 2 এর কম মোল 4 মোল। ইচ্ছা করলে তোমরা পুরোটাও বের করে দেখাতে পারো, সবগুলো দেখাতে পারো। এখানে এইভাবেও দেখেও যে এখানে মোট সালফার অক্সিজেন কম মোল ভাগে 4 মোল। হ্যাঁ, এই 2 এর 2 গুণ 4 মোল, আর অক্সিজেন 1 মোল। তাহলে এটা 4 দিয়ে গুণ করলে হবে। আর এখানে কম মোল নতুন করে আবার গড়ে, এটা কিন্তু পুরাটাই ভেঙে যায়। তাহলে নতুন করে কয়টা গড়ে? 1 2 3 3 6 মোল। একসাথে তোমরা হিসাব করি। এখানে 2 মোল তো 2 এর 4 গুণ, একসাথে 4 মোলটা হিসাব করবা। আর এখানে 1 মোল সেটা হিসাব করবা ভাঙা। আর গোড়া খাতে 1 2 3 3 3 6 মোল একসাথে হিসাব করবা, বিয়োগ করলে হয়ে যাবে। এই একটা। আর একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড H2SO4। এখানে অবশ্য সমতা মিলানো আছে। তাহলে এখানে এটাকে আমরা ভাঙাইতে পারি 1 2 3, এভাবে দেখো যোগ অক্সিজেন আর সালফিউরিক অ্যাসিডকে এভাবে দেখাবো। এখানে একটা, এখানে একটা, এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা। তাহলে দেখো এখানে কম মোল ভাগে 1 2 3 মোল ভাগে। আর সালফার অক্সিজেনের মান তো সম্ভবত দেওয়া আছে বন্ধন শক্তি। আচ্ছা, সালফার অক্সিজেন তো বন্ধন শক্তি আমাদের বইতে দেওয়া নেই এখানে। আচ্ছা, আপাতত তোমরা একটা কাজ করো, সালফার অক্সিজেন বন্ধন শক্তির মান কত আমি পরবর্তীতে তোমাদের দিয়ে দিব। আপাতত এই প্রশ্নগুলো তুলে রাখো, ঠিক আছে? এগুলো পরবর্তীতে, আমি এখানে বন্ধন শক্তি দেওয়া নাই, আমি তো ভাবছি বন্ধন শক্তি দেওয়া আছে। বন্ধন শক্তি এখানে সালফার অক্সিজেন দেওয়া নাই, ঠিক আছে? তো এগুলো যদি আসে তখন এইভাবে পরীক্ষায় কিন্তু যদি আসে ধরনের প্রশ্ন, তখন কিন্তু এগুলো বন্ধন শক্তি কিন্তু দিয়ে দিবে, এগুলো বন্ধন শক্তি দিয়ে দিবে। আমি পরবর্তীতে বের করে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না কত
আমি পরবর্তীতে এগুলো দিয়ে দিব, এইটার দেওয়া আছে, ঠিক আছে। এই গাঠনিক সংকেতগুলো একটু লিখে রাখো এভাবে। দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন, সালফার ডাবল বন্ড অক্সিজেন, সালফার অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন, এভাবে হিসাব করতে হবে। এই দুইটা লিখে রাখো। আরেকটা আছে, হাইড্রোজেন যোগ নাইট্রোজেন যোগ হাইড্রোজেন সমান কি অ্যামোনিয়া, ঠিক আছে। এই এখানে 3, তাহলে এইটাকে এইভাবে লেখা যায়, নাইট্রোজেন বন্ধন হচ্ছে 3টা, হাইড্রোজেন এখানে হচ্ছে বন্ধন 1টা, আর এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 2, এই একটা। দেখো এখানে হচ্ছে 1 মোল, এখানে হচ্ছে 3 মোল, আর এটা হচ্ছে 1 2 3, 3 দুগুণে কত 6 মোল। এই তিনটা, এগুলো পরে বন্ধন শক্তি, এইটাও তুমি ভাষা করতে পারো, এইটা বন্ধন শক্তি মান দেওয়া আছে, এটা ভাষা করতে পারো, এটা বন্ধন শক্তি মান দেওয়া আছে। কিন্তু আর এগুলো জাস্ট গাঠনিক সংকেতগুলো লিখে রাখো, পরীক্ষা আসলে এগুলো করতে পারবে। তবে এগুলো পরীক্ষা যদি আসে, এগুলো বন্ধন শক্তির মান দিয়ে দিবে, এই মানগুলো দিয়ে দিবে, ঠিক আছে। আর এই মানগুলো কিন্তু তোমার বইতে দেওয়া আছে, এই কারণে তোমরা এটা করবে। এই পর্যন্ত রইল পড়া আমাদের মোটামুটি। আমরা নেক্সট ক্লাসে আমরা রাসায়নিক শক্তি ব্যবহার থেকে বাকিগুলো যেগুলো আমরা পাঠ এখানে উল্লেখ করছি, সেগুলো আমরা বাকিগুলো আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ।